নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকড়া সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংক পাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। শুরুতে ব্যাংক খাতের খবর দিয়ে শুরু করতে চাই। 2024 সালের 30 জুন ব্যাংক খাতে আমানতের স্থিতি ছিল 18,38,837 কোটি টাকা, যা এবছরের জুনের শেষে বেড়ে দাঁড়িয়েছে 19,96,583 কোটি টাকা। আমরা সেটি এক নজরে দেখে আসতে চাই। কি পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে সেটি আমরা এক পলকে দেখব। আমরা একটুখানি অপেক্ষা করছি যে আমরা যেটি বলছিলাম যে বেড়ে দাঁড়িয়েছে জুনের শেষে, অর্থাৎ এই বছরের জুন শেষে যেটি বেড়েছে সেটি আমরা দেখছি আমানত প্রবৃদ্ধিতে শীর্ষ ব্যাংক। সেই ব্যাংকের পুরো নামগুলো আমরা দেখতে পাচ্ছি: সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক। এরপরে আমরা একটু দেখে আসতে চাই যে সিটি ব্যাংকের আমানত বৃদ্ধি কি পরিমাণ হয়েছে। 52,000 কোটি টাকা আমরা দেখছি, এবং ট্রাস্ট ব্যাংকের আমানত বৃদ্ধি হয়েছে 40,000 কোটি টাকা, যেটি শতাংশের হিসেবে 17.85%। সীমান্ত ব্যাংক 2,824 কোটি টাকা, শতাংশের হিসেবে 17.59%। প্রাইম ব্যাংক 34,000 কোটি টাকারও বেশি তাদের আমানত বৃদ্ধি হয়েছে, এবং শতাংশের হিসেবে আমরা দেখছি 16.47%। এনসিসি ব্যাংকেরও কিন্তু আমানত বৃদ্ধি হয়েছে। সবশেষ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমরা দেখছি 31,453 কোটি টাকা তাদের আমানত প্রবৃদ্ধির দেখছি, এবং শতাংশের হিসেবে যেটি 15.09%। বাংলাদেশ ব্যাংকের সূত্রে আমরা দেখছি যে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে। আমরা ব্যাংক আরও কয়েকটি দেখছি, যে সিটিজেন ব্যাংক রয়েছে, ডাচ বাংলা ব্যাংক রয়েছে। ডাচ বাংলা ব্যাংক আমানত বৃদ্ধির পরিমাণ আমরা দেখছি 59,000 টাকারও বেশি, 59,000 কোটি টাকারও বেশি, এবং শতাংশের হিসেবে সেটি 14.64%। মিডল্যান্ড ব্যাংক রয়েছে এই তালিকায় রয়েছে উত্তরা ব্যাংক। তাদের যে আমানত বৃদ্ধির পরিমাণ প্রবৃদ্ধি সেটি 23,259 কোটি টাকা, এবং শতাংশের হিসেবে 12.03%। শাহজালাল ইসলামী ব্যাংকও আমরা দেখছি এই তালিকায় রয়েছে, 30,000 কোটি টাকারও বেশি তাদের প্রবৃদ্ধির হার, 11.57% তাদের প্রবৃদ্ধির হার। এদিকে দুর্বল 5 ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক মিলে একটি রাষ্ট্র মালিকানার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। এজন্য প্রাথমিকভাবে ব্যয় হবে 35,200 কোটি টাকা। আমরা একটু দেখে আসতে চাই সেই তালিকাটি। যে দুর্বল 5টি ব্যাংকের কথা বলা হচ্ছে সেটি রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে। তারা সেই ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এই দুর্বল 5 ব্যাংক যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানায়। একীভূতের আওতায় আসা 5 ইসলামী ব্যাংকের আমানত প্রতিনিয়ত কমছে। এরপরও সামগ্রিকভাবে শরিয়া ভিত্তিক 10 ব্যাংকের আমানত এক মাসেই বেড়েছে 8,000 কোটি টাকারও বেশি। সেই চিত্রটি আমরা একটু এক নজরে দেখে আসতে চাই। মাসের ব্যবধানে আমানত বাড়লেও বছরের হিসাবে কিন্তু কমছে। শরিয়া ভিত্তিক যে 10টি ব্যাংকের কথা বলছিলাম, এক নজরে দেখছি আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক রয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এছাড়াও রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক, স্ট্যান্ডার্ড ব্যাংক। আমরা দেখছি শরিয়া ভিত্তিক যে 10টি ব্যাংকের কথা বলছিলাম সেই ব্যাংকগুলোর, এবং রেমিটেন্স, আমদানি ও রপ্তানি আয়েও ধীর গতি রয়েছে। মে মাসের ব্যাংকগুলোর আমানত ছিল 3,84,694 কোটি, এবং জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে সেটি 3,93,079 কোটি টাকায়। মে মাসে ইসলামী ব্যাংকগুলো 66 কোটি ডলারের প্রবাসী আয় ছিল, এবং জুনে সেটি কমে গিয়ে 61 কোটি ডলার হয়েছে। এবং মে মাসে ব্যাংকগুলো আমদানি বিল পরিশোধ করেছে 111 কোটি ডলার, যেটি জুন মাসে এসে অনেকখানি কমে গিয়েছে, যেটি কমে দাঁড়িয়েছে 88 কোটি ডলারে। এছাড়াও 72 কোটি ডলারের রপ্তানি আয় জুনে ছিল, সেটি কমে দাঁড়িয়েছে জুন মাসে এসে 68,000 কোটি টাকা কমে দাঁড়িয়েছে আমরা দেখছি। এবং প্রচলিত ধারার ব্যাংকের আমানত 9.69% বৃদ্ধি পেলেও শরিয়া ভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে সেটি দেখছি আমরা 2.67%। যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়েছে গত মাসে। এর আগে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে বাজারে
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 22%। প্রবৃদ্ধির এই হার যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। আমরা সেই বিষয়টি একটু দেখে আসবো যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে রপ্তানির তৈরি পোশাক রপ্তানির যে চিত্রটি আছে সেটি আমরা দেখছি। বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে $498 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় 21.66% বেশি। অর্থাৎ আমরা দেখছি যে তৈরি পোশাক রপ্তানির যে হার সেটি কিন্তু বেড়েছে। জুলাইয়ে রপ্তানি হয়েছে $70 কোটি তৈরি পোশাক, প্রবৃদ্ধির হার 4.97%। চীনের হারানো ক্রয়াদেশ আসছে বাংলাদেশে, তবে সামনের মৌসুমে ক্রয়াদেশ আরও বাড়বে। এবং ভিয়েতনাম 7 মাসে $946 কোটি রপ্তানি করেছে। আমরা দেখছি গত বছরের তুলনায় যেটি 16.94% বেশি। 2024-25 অর্থ বছরে কসমেটিক্স খাত থেকে রাজস্ব আদায় হয়েছে মাত্র $96 কোটি। অথচ বাস্তব হিসেবে এই অঙ্ক হওয়ার কথা ছিল অন্তত $700 কোটি বেশি। কি কারণে এই বিষয়টি আমরা একটু দেখে আসতে চাই। বাংলাদেশের কসমেটিক্স যে খাত সেখানে শুল্ক নীতির ফাঁক কি রয়েছে। আমরা দেখছি চলতি অর্থ বছর 25 লাখ টন কসমেটিক্স আমদানি হয়েছে, শুল্ক আদায় হচ্ছে মাত্র 6 লাখ টনের। অর্থাৎ 25 লাখ টন কসমেটিক্স আমদানি হলেও তার পুরোপুরি যেটি আমদানি হচ্ছে সেখানে কিন্তু শুল্ক ফাঁকি রয়ে যাচ্ছে অনেকটাই। এবং আমদানি মূল্য 50 থেকে 70 টাকা দেখালেও ইউনিট প্রতি রাজস্ব হারাচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। আমদানিকৃত পণ্য 35 টাকায় শুল্কায়িত হলেও বাজারে বিক্রি হচ্ছে 500 টাকায়, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং 2024-25 অর্থ বছরে 1915 টন পণ্য আমদানি হলেও দেখানো হয়েছে মাত্র 278 টন। অর্থাৎ এখানেই কিন্তু বোঝা যায় যে শুল্ক নীতি বা শুল্ক ফাঁকি দেওয়ার যে একটি বিষয় সেটি কিন্তু এখানে স্পষ্ট। ঘোষিত দাম সরকার পেয়েছে 65 কোটি টাকার শুল্ক, ঘোষিত যে দাম রয়েছে সেই দামের ক্ষেত্রে, এবং অথচ পাওয়ার কথা ছিল 400 কোটি টাকারও বেশি। এনবিআর এর সূত্র এটি আমাদেরকে জানাচ্ছে যে কি পরিমাণ আসলে শুল্ক এখানে ফাঁকি দেয়া হচ্ছে। দেশে এখনও বিড়ালের জন্য প্রক্রিয়াজাত খাবারের খুব একটা তৈরি হচ্ছে না, তবে ক্যাট ফুডের চাহিদার প্রায় পুরোটাই আমদানি নির্ভর, অর্থাৎ বিদেশ থেকে আমদানি করা হয়। দেশে বৃষ্টির মতো প্রতিষ্ঠান বিদেশ থেকে ক্যাট ফুড আমদানি করে থাকে। আমরা একটু দেখে আসতে চাই সেই চিত্রটি। আমরা জানি যে শখ করে মানুষ কিন্তু এখন বিড়াল পুষছে, এটি প্রবণতা কিন্তু মানুষের মধ্যে বাড়ছে। 2024-25 অর্থ বছরে আমরা এই বিড়ালের মতো একটি পোষা প্রাণী তার খাবার যে আমদানি হয়েছে 32,156 টন। এবং কোন কোন দেশ থেকে এসেছে আমরা দেখছি যে চীন, থাইল্যান্ড, তুরস্ক, ফ্রান্স এবং পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে। পরিমাণটা একটু দেখে আসতে চাই। চীন থেকে 17,738 টন যে বিড়ালের খাবার সেটি আমদানি করা হয়েছে। থাইল্যান্ড থেকে 7,418 টন, তুরস্ক থেকে 6,740 টন, ফ্রান্স থেকে 120 টন এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমরা দেখছি যে 140 টন যে বিড়ালের খাবার ক্যাট ফুড সেটি আমরা দেখছি। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু এই হিসেবটি আমাদের শেয়ার বাজারের তালিকাভুক্ত 2 কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে 6 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রায় 44.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। 2021 সালে নিউলাইন ক্লথিংস ও পায়োনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে এই জরিমানা করা হয়েছে। আমরা একটু দেখে আসতে চাই সেই চিত্র। ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই বিষয়টি বলছিলাম, রিয়াজ মাহমুদ সরকার, টাকার পরিমাণ 1,14 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আবুল বাশার 4 কোটিরও বেশি, মোহাম্মদ সেলিম 1,69 লাখ এবং মোহাম্মদ জামিল 2,20 লাখ। এবং একটি প্রতিষ্ঠানের কথা বলছিলাম, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, 4,28 লাখ। বিএসইসি যে আমাদেরকে এই তথ্যসূত্র অনুযায়ী আমরা দেখছি যে শেয়ার নিয়ে তারা কারসাজি করেছে এবং এই কারণেই কিন্তু তাদের এই জরিমানার আওতায় নিয়ে আসা হয়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সবশেষ অবস্থা জানতে আমরা দেখে নেব ডিএসসির ওয়েবসাইট। আমরা সপ্তাহের শুরুর দিন আজ আমরা দেখে আসতে চাই যে এখন পর্যন্ত কি পরিমাণ লেনদেন হয়েছে। আমরা জানি যে দুপুর 2:30টা পর্যন্ত লেনদেন হবে। এখন আমরা দেখছি 1:38 বাজে। আমরা
এই পর্যায়ে এসে দেখছি যে ডিএসসি এক্স ইন্ডেক্সে 5,491 পয়েন্ট, সেটি কিন্তু আমরা দেখছি নিম্নমুখী, অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্যদিবস যেটি বৃহস্পতিবার ছিল সেদিনের থেকে কিন্তু আজকে অনেকটাই কম। ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ যেটি সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেখানে আমরা দেখছি 1,192 পয়েন্ট, সেটিও কিন্তু কমেছে। এবং আমরা দেখছি 98টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং কমেছে 235টির, এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ার। এবং গত সপ্তাহে আমরা দেখছি 5,523 পয়েন্ট ছিল, যেটি এই সপ্তাহে এসে কিন্তু বেড়েছে। আমরা সেপ্টেম্বর 11-র যে চিত্রটি দেখছিলাম সেখানে টোটাল ভ্যালু ছিল, আমরা যেটি লেনদেনের পরিমাণ 778.26 কোটি টাকা, সেটি কিন্তু অনেকখানি কমেছে। আমরা দেখছি এই সপ্তাহে আজকে 596 কোটি টাকা আমরা দেখছি। তো এর থেকে বলা যায় দুপুর 2:30 পর্যন্ত লেনদেন চলবে। সেক্ষেত্রে এখনও কিছুটা সময় রয়েছে। শেয়ার বাজারের লেনদেন আরও হয়তো বাড়তির দিকেও যেতে পারে, কমতির দিকেও যেতে পারে, সেটি আসলে সময়ের ব্যাপার। এদিকে চলতি সপ্তাহে একটি কোম্পানি বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে, এক নজরে দেখে নিতে চাই সেটি। প্রতি সপ্তাহে আমরা দেখে থাকি যে বিভিন্ন কোম্পানি তাদের যে বোর্ড মিটিং, পর্ষদ সভা, সেটি আয়োজন করে থাকে। এই সপ্তাহে দেখছি একটিমাত্র কোম্পানি আমরা দেখছি তাদের যে বার্ষিক পর্ষদ সভা সেটি ঘোষণা করেছে, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড। তাদের যে পর্ষদ সভা সেটি 15 সেপ্টেম্বর 2025 ঘোষণা করা হয়েছে। অপরিকল্পিত অবকাঠামো, নদ নদীর পানি প্রবাহে বাধা এবং খাল শুকিয়ে যাওয়ার কারণে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে হাওর ও কৃষি ও জীববৈচিত্র্যে। বিপর্যয় ঠেকাতে 25 বছর মেয়াদে নতুন করে মহাপরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা এক নজরে দেখে আসতে চাই কি সেই মহাপরিকল্পনা, সেটি আমরা দেখব। 25 বছর মেয়াদী হাওর মহাপরিকল্পনা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। আমরা দেখছি যে 3 ধরনের যে পরিকল্পনা সেটি নেওয়া হচ্ছে। এখানে মেয়াদকাল দেওয়া হয়েছে স্বল্পমেয়াদী 2005 থেকে 2030, অর্থাৎ যেটি এখনো চলমান রয়েছে। এই মোট প্রকল্প 23টি এবং বরাদ্দ দেওয়া হয়েছে এখানে 15,697 কোটি টাকা। এবং মধ্যমেয়াদী যে মেয়াদ, সেটির মেয়াদকাল 2030 থেকে 2040 পর্যন্ত। মোট প্রকল্প রয়েছে এর অধীনে 30টি এবং বরাদ্দের পরিমাণ 20,638 কোটি টাকা। দীর্ঘমেয়াদী প্রকল্পের যে মেয়াদ, সেটিতে আমরা দেখছি যে মেয়াদকাল 2040 থেকে 2050 পর্যন্ত এবং মোট প্রকল্প রয়েছে এখানে 45টি এবং বরাদ্দের হার দেয়া হয়েছে 13,315 কোটি টাকা। এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের যে সূত্র, সেই সূত্রে আমরা এটি দেখছিলাম। দেশের ভোগ্যপণ্যের বাজারে আমদানি ও এলসি খোলার হার হঠাৎই কমেছে। বড় শিল্পগোষ্ঠীগুলো সতর্কতামূলক অবস্থান নেয় সয়াবিন ও পাম অয়েল সহ নিত্যপণ্যের আমদানিতে এমন ভাটা পড়েছে। আমরা একটু দেখে আসতে চাই সেই চিত্রটি। আমদানি কমছে প্রধান ভোগ্যপণ্যের। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 24 লাখ টন। রমজানে মাসিক চাহিদা পৌঁছে যায় প্রায় 3 লাখ টন পর্যন্ত। এবং জুলাই আগস্টে সয়াবিন ও পাম মিলিয়ে অন্তত 4 থেকে 4.5 লাখ টন তেল আমদানির বিপরীতে এলসি খোলার প্রয়োজন ছিল। জুলাই আগস্টে এলসি খোলা হয়েছে মাত্র 3 লাখ টনের জন্য। অর্থাৎ আমরা দেখছি যে এলসি খোলার পর সয়াবিন তেল দেশে এনে পরিশোধনের পর বাজারজাত করতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লেগে যায়। দেখছি গেল জুলাই আগস্টে 4 লাখ টন পরিশোধিত পাম ও অপরিশোধিত সয়াবিন তেলের শুল্কায়ন হয়ে বন্দর থেকে খালাস হয়েছে। এবং আগের অর্থ বছরে আমরা একটি তথ্য দেখছি, এখানে একই সময়ে এই শুল্কায়নের পরিমাণ ছিল 3.5 লাখ টনের মতোই। এবং দেশে প্রতি বছর গমের চাহিদা রয়েছে আমরা দেখছি 70 থেকে 75 লাখ টন পর্যন্ত। এবং দেশে গম 15% উৎপাদন হলো, বাকিটা কিন্তু আমদানি নির্ভর। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে দেশে শুল্কায়ন হয়েছে 6,13,000 টন গমের। আগের অর্থবছরে একই সময়ের পরিমাণ ছিল 7,52,000 টন এবং এ সময় আমদানি কমেছে প্রায় 18%-এর বেশি। আমরা দেখছি যে আমদানি হওয়ার যে বিষয়টি, সেটি আমদানি হওয়া গমের প্রায় 65% আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। এবং পরবর্তীতে আমরা আরেকটি ভোগ্যপণ্য দেখছি চিনি আমদানির ক্ষেত্রে আমরা দেখছি বিশ্ববাজারে কাঁচা চিনির দাম স্বাভাবিক থাকায় দেশের বাজারে আমদানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা চিনির ব্যাপারে আগের চেয়ে নজরদারি বেড়েছে।
এবং 2025-26 অর্থ বছরের প্রথম 2 মাসে দেশে 2,33,000 টন অপরিশোধিত চিনি আমদানি হয় আমরা দেখছি, এবং ঠিক আগের অর্থ বছরে একই সময়ে আমদানি হয়েছিল 1,33,000 টন, অর্থাৎ কিছুটা কম ছিল। তবে আমদানি বেড়েছে প্রায় 42%, অর্থাৎ এই বছরে আমদানি বেড়েছে 42%। স্থানীয়ভাবে চিনি উৎপাদিত হয় দেশে মোট চাহিদার মাত্র 1%, এবং বছরে দেশে চিনি আমদানি হয় 20 থেকে 22 লাখ টন। সৈয়দপুরের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বিদেশি ফল। বেশিরভাগ ফলই বিক্রি হচ্ছে 300 টাকার বেশি দামে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডালিম। ফলের বাজার দর জানাতে সৈয়দপুর ফল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। চলে যাব বাপ্পির কাছে। বাপ্পি, কোন ফল কত দামে বিক্রি হচ্ছে, সেখানে ফলের বাজারের যে দর দাম এবং বেচা কেনার কি পরিমাণ কেমন সেটি জানাবেন। সাজিদ, এই সময়টাতে সাধারণত ভাইরাস যে জ্বরের যে প্রকোপ সেটি একটু বেড়ে থাকে, এবং চিকিৎসকরা পরামর্শ দেন যে ভিটামিন সি যুক্ত ফলগুলো যেন বেশি বেশি খায় রোগীরা। তো সেই কারণেই এই সময়ে একটু বিদেশি ফলের যে চাহিদাগুলো, বিশেষ করে মালটা, কমলা, আঙ্গুর, ডালিম, এই ধরনের ফলের চাহিদাগুলো বেড়ে যায়। এবং ঠিক একই কারণে এই সময়ে আসলে আমরা দেখি যে এই দামগুলো চাহিদার বেশি থাকার কারণে সরবরাহের কিছুটা ঘাটতি থেকে যায়। এবং আমরা আজকের বাজারেও দেখছি যে দোকানিরা বলছেন যে সরবরাহ কিছুটা কমেছে এইসব বিদেশি ফলের ক্ষেত্রে, যার কারণে দামটা এখনও পর্যন্ত হাতের নাগালে আসছে না। আমি যদি দাম সম্পর্কে একটু জানাতে চাই, মালটা বিক্রি হচ্ছে 300 থেকে 340 টাকা কেজি পর্যন্ত। কমলাও একই দামে বিক্রি হচ্ছে 300 থেকে 340 টাকা কেজি পর্যন্ত আকার ভেদে। আঙ্গুর বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা পর্যন্ত কেজি দরে। এছাড়া আপেল বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা পর্যন্ত কেজি দরে। এবং সবথেকে বেশি দাম সেটি হচ্ছে ডালিম। ডালিম বিক্রি হচ্ছে 300 থেকে 500 থেকে 560 টাকা 70 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব ফল আছে, ড্রাগন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকার মধ্যে। এই সময়ে একদম শেষ মুহূর্তের কিছু আম এখনও বাজারে আমরা দেখতে পাচ্ছি, যেটি কাটিমন জাতের আম বলছেন দোকানিরা, সেটি বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা কেজি। এবং যে দেশি যে ফলগুলো আছে সেগুলোর মধ্যে সবথেকে বেশি আমরা দাম লক্ষ্য করছি কলার। আসলে কলার হালি 40 থেকে 50 টাকা প্রতিদিনই কিনতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে সরবরাহের যে ঘাটতিটা, এটার কারণে দাম বেশি। দোকানিরা বলছেন যে শীত এলে এই ঘাটতিটা কমে যাবে এবং সরবরাহ বাড়বে, যার কারণে দামটা কমে যাবে। তো সাজিদ, এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে ফলের বাজারের সবশেষ অবস্থা। ফলের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এর সঙ্গে শেষ করছি এই সপ্তাহের বউনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।